নমস্কার। স্কুল অফ ল প্র্যাকটিস থেকে প্রদীপ কুমার দাশগুপ্ত অ্যাডভোকেট বলছি। গতবার আমাদের সেকেন্ড এপিসোড ছিল, আজকে থার্ড এপিসোড আরম্ভ হবে। গতবার আমাদের সাথে ছিল সৌভিক দাস, আমাদেরই একজন সহকর্মী। আজকে আছেন আমাদের সঙ্গে জয়শ্রী গায়েন, 2014 সালে পাস আউট। উনিও আমাদের সঙ্গেই আছেন, আমাদের সঙ্গে কেস কর্ম করেন। তা আগের দিন আমরা যে অবধি বলেছিলাম আদালতগুলোর ফাংশনারি, আজকে আমি আসব যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটাকে বলা হয় কোয়াসি সিভিল, কোয়াসি ক্রিমিনাল অ্যাক্টিভিটি। সিভিল আর ক্রিমিনাল এই দুটো অ্যাক্টিভিটির মধ্যে উনি কাজ করেন। এটা কিন্তু এক্স্যাক্টলি ক্রিমিনাল কোর্টের কাজ নয়, তবু চ্যাপ্টার 8-এ এটাকে রাখা হয়েছে ক্রিমিনাল প্রসিডিউর করে, যে সিভিল আর ক্রিমিনাল দুটোতেই এটা কাজ হয়। এই জন্য বলেন কোয়াসি সিভিল, কোয়াসি ক্রিমিনাল। ঠিক আছে স্যার, এখানে একটা ইন্টারাপ্ট করছি। আপনি এটা বলেন কজি সিভিল, কজি ক্রিমিনাল। এবার আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনি যদি একটু বলেন যে সিভিল কোড আর ক্রিমিনাল কোডের তফাৎটা কি, মানে এদের ফাংশনারিজের তফাৎটা কি? সিভিল মানে তো সিভিল ল্যান্ড রিলেটেড মামলা, এটা তো জানি আমরা, আর ক্রিমিনাল মানে রিলেটেড টু ক্রাইম। তাও যদি একটু বলেন সিভিল কোড কিভাবে এরা ফাংশন করে আর ক্রিমিনাল কোড কিভাবে ফাংশন করে। দেখো, সিভিল কোড ফাংশন করে, সিভিল কোর্টে তুমি যদি কোনো অ্যাপ্লিকেশন করো, দেওয়ানি মোকদ্দমা আমরা বাংলায় যেটাকে বলি, জমি জমা, মানে আদার দ্যান ক্রাইম, যে কোনো অফেন্স আর রংফুল অ্যাক্ট, এই দুটো জিনিস ব্যাপারটা। ক্রিমিনাল কোর্টে সবসময় অফেন্সেই যায়, আর কোনো রংফুল অ্যাক্ট বা যদি কোনো ভায়োলেশন অফ সিভিল রুল হয়, সেটাকে আমরা সিভিল কোর্টে নিয়ে যাই। রংফুল অ্যাক্ট বলতে কীরকম, যেমন ধর ফর অ্যান এক্সাম্পল, তোমার জমিটা অন্য একজন কিছুটা অধিগ্রহণ করে সেখান থেকে পাঁচিল তুলে দিচ্ছে, তুমি জানতে পেরে তাকে বারণ করলে সে শুনলো না, তখন তোমার ক্রিমিনাল কোর্টে গিয়ে লাভ নেই, কিন্তু ইটস নট ক্রিমিনাল অফেন্স, ইটস এ রংফুল অ্যাক্ট, সিভিল রং। এটার জন্য সিভিল কোর্ট রয়েছে। সিভিল কোর্টের ফাংশন রেখে সিভিল কোর্ট অ্যাসার্টেন করে রাইট, টাইটেল, ইন্টারেস্ট, পজিশন। কেমন? রাইট, টাইটেল, ইন্টারেস্ট, পজিশন। রাইট বলতে কি বুঝি? রাইট বলতে বুঝি আমার নিজস্ব অধিকার। টাইটেল বলতে বুঝি সেই অধিকারটা কোথায় লেখা আছে, টাইটেল ডিড সেখানে লেখা আছে। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে যে প্রপার্টিটা বলছো, সিভিল কোর্ট তো সবসময় প্রপার্টি রিলেটেড মামলাই হয়, যে প্রপার্টি বলছো সেই প্রপার্টিতে তোমার কিভাবে তুমি ইন্টারেস্টেড। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, তোমার বাবার তিন কাঠা জমি আছে, তোমরা 3 ভাই বা 3 ভাই বোন, তোমার বাবার মৃত্যুর পর সেই জমি 4টে ভাগে ভাগ হবে, তোমার মাও কিন্তু একজন অংশীদার হয়ে যাবে। এই আগে মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স ওয়াইফদের কোনো রাইট ছিল না প্রপার্টির ওপরে, যার জন্য ওয়াইফরা, বিধবা ওয়াইফরা ভিখিরির মতো ঘুরে বেড়াতো। তখন ছিল বড় ছেলে, ফ্যামিলির যে বড় ছেলে সেও তো বাবার জায়গাটা পেত, এবং সেই বড়দা যাকে যা খুশি করতো, কাউকে বার করে দিত, কাকে জমি দেবে কাকে জমি দেবে না তার ইচ্ছে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু এসে এই জায়গাটা আমাদের রিপেয়ার করেন প্রথমে, যে ওয়াইফ উড বি ইকুয়াল এন্টাইটেলমেন্ট, হ্যাভ ইকুয়াল এন্টাইটেলমেন্ট টু গেট দি প্রপার্টি। তার মানে মৃত্যুর পর থেকে, একজনের মৃত্যু হয়ে গেলে তার ওয়াইফ, তার যতগুলো ছেলে মেয়ে আছে সবাই, ধরো 3 কাঠা জমি আছে, তোমরা 1 ভাই 1 বোন এবং বাবা মা, সরি, তাহলে বাবার মৃত্যুর পরে বাবার নামে যদি জমিটা থাকে, তাহলে ওখানে মা, তুমি, তোমার ভাই 3 জন সমান ভাগ পাবে এই প্রপার্টিটা। এই যে ডিভিশনগুলো, এটা রাইট, টাইটেল, ইন্টারেস্ট। তোমার ইন্টারেস্ট কি, যেহেতু তুমি তোমার বাবার সন্তান, সেটা তোমার ইন্টারেস্ট, জন্মসূত্রে তোমার ইন্টারেস্ট। আর পজিশন, পজিশন মানে তোমার দখল, দখল আছে কিনা। আর একটা কথা বলে রাখি ফর ইনফরমেশন, এই যদি বললে রাইট, ধরো মায়ের প্রপার্টি,
কিংবা বাবারই প্রপার্টি। বাবা যখন মারা গেলেন তখন মা প্রেগনেন্ট, কোনো ভাই গিয়ে কোর্টে কেস ফাইল করলো ফর পার্টিশন, সেখানে মা গিয়ে বলতে পারে যে আই এম প্রেগনেন্ট, লেট দি ম্যাটার বি স্টেড আনটিল আই বর্ন এনি চাইল্ড। কোর্ট কিন্তু অনেক স্টে দিয়ে দেবে যতক্ষণ না পর্যন্ত আরেকজন আসছে, কারণ উম্বের ভেতর যে রয়েছে তারও একটা রাইট রয়েছে। কিন্তু আচ্ছা। যখন যখন মার প্রসব করবে, ভাই হোক আর বোনই হোক, তখন ওই এন্টায়ার প্লেনটা, যে প্লেন কাকে বলে? প্লেন বলে তুমি যে নালিশ করছো, লিখিত নালিশকে বলা হয় প্লেন্ট, এটা সিভিলে। আর ক্রিমিনালের লিখিত নালিশকে বলা হয় কমপ্লেন্ট। আচ্ছা। প্লেন্ট আর কমপ্লেন্ট, তাহলে তুমি যে প্লেনটা করছো সেই প্লেনটা আবার তোমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট মানে আবার নতুন করে লিখতে হবে। এটা অর্ডার 6 রুল 17। এখন এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, সিপি কোডে আমি পরে ঢুকবো ওগুলোতে। তা তোমাকে প্লেনটা আবার চেঞ্জ করতে হবে। তুমি তখন বলেছিলে যে এই 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 3 জন আছি আমরা, কিন্তু এখন বলবো 4 জন আছি এবং একজন মাইনর। কারণ ওই যতদিন বাচ্চাটা যতদিন 18 বছর হচ্ছে ততদিন পর্যন্ত ওর প্রপার্টি মা কিন্তু হোল্ড করবে অ্যাজ এ গার্জেন। এবং এই মাইনাস প্রপার্টি, এটা মাইনাস প্রপার্টি আর একটা কমপ্লিকেটেড জায়গা, যার জন্য বলা হয় সিভিলের জাগলারি লজ অফ সিভিল। ক্রিমিনালে এত লয়ের বই নেই, ক্রিমিনাল লয়ের বই নেই বললে ভুল হয়। ক্রিমিনাল মেজর অ্যাক্ট যেটা, সেটা হচ্ছে সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পিনাল কোড আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। আর সিভিলের সিভিল প্রসিডিউর কোড গাইড করে এন্টায়ার সিভিল কোডকে। কিন্তু এছাড়াও ভেরিয়াস সিভিল লস আর দেয়ার। সিভিল ল তো অনেক বেশি মনে রাখতে হয়, অনেক বেশি পড়াশোনা করতে হয়। আমি বলছি না ক্রিমিনালে পড়াশোনা করতে হয় না, ক্রিমিনালেও পড়াশোনা করতে হয়। ক্রিমিনাল তোমার প্রত্যুৎপন্ন মতিটা খুব বেশি থাকা দরকার। কিন্তু তুমি সিভিলে কি, সিভিল তোমার যে প্লেন্ট, তুমি প্লেন্টের বাইরে যেতে পারবে না। আচ্ছা। প্লেন্টে যা লেখা আছে তার বাইরে তুমি যেতে পারবে না। কিন্তু কমপ্লেন্টে যা লেখা আছে তুমি যে রাতে তুমি সেটা চলে যেতে পারো। যেমন সিভিল কোর্টে আমি তাহলে কি বললাম, রাইট, টাইটেল, ইন্টারেস্ট আর পজিশন। পজিশন মানে দখল, ঠিক আছে? এবার ফর এন এক্সাম্পল, ধরো কিভাবে মামলাটা হয় সিভিলে। সিভিলের মামলা তুমি প্রথমে একটা প্লেন ফাইল করলে। প্লেনটা কি, হয়তো তুমি চাইলে যে আমার ডিগ্রি ফর পার্টিশন অ্যান্ড ডিক্লারেশন। ডিক্লারেশন মানে কোর্ট একটা ডিক্লারেশন দেয় প্রপার্টিটা তোমার। তুমি সুট ফর ডিক্লারেশনও করতে পারো, সুট ফর পার্টিশন অ্যান্ড ডিক্লারেশন। এবার এই যদি পার্টিশন চাইছো কোর্টের কাছে, এই পার্টিশন চাইছে তুমি যে পিটিশনটা ফাইল করলে, সিভিলে তোমার সঙ্গে সঙ্গে ইনজাংশন প্রে করতে হয়। ইনজাংশনটা হচ্ছে অর্ডার 39 রুল 1 and 2 অফ সিভি কোড, সিভিল প্রসিডিউর কোড। আমি এর মধ্যে ঢুকছি না এখন। হোয়াট ইজ ইনজাংশন? ইনজাংশন মানে কি? ইনজাংশন ওয়ার্ড টু ল্যাটিন ওয়ার্ড। ইনজাংশন মানে হচ্ছে আইদার ইয়েস অর নো, মানে আইদার করো, ডু ইট, ডোন্ট ইট, ডোন্ট ডু ইট, ডু ইট অ্যান্ড ডোন্ট ডু ইট। তার মানে কি দাঁড়াচ্ছে, যেমন ডু ইট মানে হচ্ছে ইজ এ ম্যান্ডেটরি ইনজাংশন, আর ডোন্ট ডু ইট মানে হচ্ছে প্রহিবিটেড ইনজাংশন। ডু ইট মানে, যেমন ধর তুমি বললে স্যার আমার বাড়িতে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংযোগকারী সংস্থা আমাকে বিদ্যুৎ দিচ্ছে না, ইলেকট্রিক সাপ্লাই আমাকে বিদ্যুৎ দিচ্ছে না। কেন দিচ্ছে না? পাশে বাড়ির লোক আপত্তি করছে। তার আপত্তির কোনো কারণ নেই, ওপর দিয়ে আসছে, সে বলছে তার বাড়ির প্ল্যান করা আছে, বাড়ি উঠতে গেলে অসুবিধা হবে। তুমি যে এই কেসটা করলে, কোর্ট যেহেতু বিদ্যুৎ, সঙ্গে সঙ্গে তোমাকে ইনজাংশন দিল, ইলেকট্রিক সাপ্লাইকে বললো ইমিডিয়েট তুমি কানেকশন দাও উইদিন 7 days। অ্যাট দ্য সেম টাইম দুপক্ষ আদার সাইডকে শোকজ করলো যে তুমি কারণ দেখাও কেন আমি বিদ্যুৎ দেওয়ার ব্যাপারটাকে পার্মানেন্ট করে দেব না। দ্যাট ইজ লিগাল ল্যাঙ্গুয়েজ অফ অ্যাবসলিউট। কেন আমার ইনজাংশনটা আমি অ্যাবসলিউট করে দেব না, কারণ দেখাও। অ্যাট দ্য সেম টাইম এটা
আদার সাইড তোমাকে যে তোমার পাশের বাড়ি যারা অবজেকশন দিচ্ছে তাদেরকে এটা ডিপেন্ডেন্ট বলে তাদেরকে। এটা সিভিলে কিন্তু যে পিটিশন ফাইল করে বা যে নালিশ করে তাকে বলে প্লেন্টিভ, ক্রিমিনাল তাকে বলে পিটিশনার কমপ্লেনেন্ট, আর সিভিলে বলে ডিফেন্ডেন্ট আদার সাইডকে ডিফেন্ডেন্ট বলে, আর ক্রিমিনালে বলে অ্যাকিউজ পার্সন। যদিও আমেরিকাতে কিন্তু অ্যাকিউজ পার্সন বলে না, ক্রিমিনালের ডিফেন্ডেন্টই বলে। ডিফেন্ডেন্ট মানে যে ডিফেন্ড করছে নিজেকে, তুমি তো ওর বিরুদ্ধে ওদের ডিফেন্স আছে, সেই হলো ডিফেন্ডেন্ট। আচ্ছা, তুমি এবার ফাইল করলে, কোর্ট তোমাকে ইনজাংশন দিল, ইনজাংশন দিল মানে ইটস অ্যান অর্ডার। এই অর্ডারটা তুমি 24 ঘন্টার মধ্যে বাই পোস্ট কোর্টের অর্ডারটা আদার সাইডকে পাঠিয়ে দিলে যে কোর্ট তোমাকে ইনজাংশন দিয়েছে, তুমি এই এই ব্যাপার তোমার শোকজ করেছে, 1 তারিখের মধ্যে 7 দিনের মধ্যে তুমি কোর্টে এসে শোকজ ফাইল করো। এই যে ব্যাপারটা এটা করতে হবে 24 ঘন্টার মধ্যে, উইদিন 24 আওয়ার্স ইউ হ্যাভ টু পোস্ট দি লেটার, কোর্টস অর্ডারটা, এবং সেটা আবার কোর্টকে তোমার অ্যাফিডেভিট করে জানাতে হবে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ হোয়াট ইজ অ্যাফিডেভিট? অ্যাফিডেভিট মানে জানো? একটু বললে ভালো হয়। অ্যাফিডেভিট মানে হলো যে তুমি কোর্টকে যেটা বলছো সেটা তুমি সত্যি বলছো। এই যে আমরা ইনজাংশন চাই, আমাদের ইনজাংশন পিটিশন যদি অ্যাফিডেভিট করা না দেয়, কোর্ট কিন্তু দিতে পারবে না ইনজাংশন, কারণ কোর্ট তোমার গালে বন্দুক রেখে বন্দুক চালিয়ে দেবে। কোর্ট কিন্তু বলবে না যে আমি জানতাম না ও মিথ্যে কথা বলেছে, তুমি বললে আমার পাশের বাড়ির লোক 3 তলা তুলছে, 4 তলা তুলছে, কোর্ট সেখানে উইদাউট ইন্সপেকশন তোমার কথা বিশ্বাস করে তোকে বললো স্টপ দি কনস্ট্রাকশন, সাপোজ ইনজাংশন দিল, তারপর দেখা করবার পরে কোনো বাড়িই নেই, কি একটা বাড়ি পড়ে আছে, 1 তলা বাড়ি। সেই জন্য অ্যাফিডেভিট দরকার। আর তাহলে কি হবে অ্যাফিডেভিট করে বললে? ভায়োলেশন অফ অ্যাফিডেভিটে সেকশন 199, 200 অফ ইন্ডিয়ান পেনাল কোডে 7 ইয়ার্স অব্দি তোমার জেল হতে পারে। তুমি অ্যাফিডেভিট করে যদি কোর্টে মিথ্যে কথা বলো, সেই জন্য কি তোমার পানিশমেন্ট আছে। যে কারণে এই অ্যাফিডেভিটটা নেসেসারি। বিফোর ফিউ ইয়ার্স প্রত্যেকটা পিটিশনে অ্যাফিডেভিট লাগতো না সিভিল কোর্টে, কিন্তু অ্যাট দিস মোমেন্ট ইদানিং ইচ অ্যান্ড এভরি পিটিশন শুড বি ফাইলড আন্ডার অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট করে ফাইল করতে হয়, অ্যাফিডেভিট ছাড়া কোনো পিটিশন ফাইল হয় না। কেননা তুমি যা বলছো সত্যি বলছো, মানে কোর্টের কোনো দায়িত্ব নেই, তোমার কথা অনুযায়ী কোর্ট অর্ডার দিচ্ছে, তুমি বুঝে নেবে। তারপরে কোর্টে একটা জাস্টিফিকেশন আছে, কোর্ট তো জাস্টিফাই করবে তুমি যে চাইছো দেবে কি দেবে না, সেটা 100 বার দেবে, যে তোমার রিজনিং থাকে, সেখানে রিজনেবিলিটি থাকে। তাহলে আমরা দেখলাম যে তুমি কোর্টে কেসটা ফাইল করলে, এবার তুমি আদার সাইডকে নোটিশ করলে আসবার জন্য, প্লাস তুমি সামান্স পাঠিয়ে দিলে অ্যালং উইথ অল দি ডকুমেন্টস, এবং তুমি যা যা সেখানে দিয়েছো, মানে তোমার জমির দলিল, তোমার তুমি যে ইলেকট্রিক সাপ্লাইকে অ্যাপ্লাই করেছিলে তার কপি, সমস্ত অ্যানেক্সার তুমি দিয়েছো, সেই সমস্ত কপি আদার সাইডকে তোমার আলাদা করে দিতে হবে। তাহলে দেখা গেল যে এখন আমরা যদি বলি যে এইবার দিলে, তারা এলো, তারা আসার পর তারা প্রথমে রিটেন অবজেকশন, এটা আমি সিভিল প্রসিডিওরটা বলছি তোমাকে, একটা রিটেন অবজেকশন দেবে ফর দি ইনজাংশন, এগেইনস্ট দি ইনজাংশন, এই ঘটনা কি ঘটেছে সেটা বলবে সে উইথ প্রুফ, এবং WS রিটেন স্টেটমেন্ট দেবে। রিটেন স্টেটমেন্ট কাকে বলে? রিটেন স্টেটমেন্ট বলে যে তুমি যে প্লেইনটা করলে, প্লেইন্ট আর ইনজাংশন কিন্তু দুটো আলাদা আলাদা মেটেরিয়াল হয়। তুমি প্লেইনটে যা লিখবে মনে হয় ইনজাংশন তাই লিখছো, কিন্তু কোর্ট তো পিসমিল করতে ভাঙতে পারবে না, ওখানে শিখতে পারবে না এই প্যারাগ্রাফে ইনজাংশন আছে, এই প্যারাগ্রাফে দিই। কোর্টের ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন হাতে নিয়ে ওইটার উপর ইনজাংশন অর্ডার দেবে কি দেবে না, এটা। আর যেটা প্লেইন্ট সেটা আসল। এমনও দেখা গেছে ইনজাংশনে পেয়ে গেল, কারণ তুমি সেই সময় তুমি ডকুমেন্ট দেখাতে পারলে না, তুমি বললে স্যার ওই জমিটা সত্যিই আমার, কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ ওই জমিটার দলিল দিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছি, এখন আমার কাছে নেই। কোর্ট হয়তো বিলিভ করলো না, বা কোনো কারণে তোমাকে টাইম দিল, সে টাইমের মধ্যে তুমি দেখাতে পারলে না, ব্যাংক থেকে সেটা জোগাড় করতে পারলে না,
অটোমেটিক্যালি ও ইনজাংশন ইলেকট্রিসিটি পেয়ে গেল। পরবর্তীকালে স্যুট চলতে আরম্ভ করলো, ইনজাংশন তো ওইখানে শেষ, উইথ 30 days ইনজাংশন কমপ্লিট হয়ে গেল। এবারে স্যুটটা চলতে আরম্ভ করলো, স্যুটটা ডে টু ডে চলবে। স্যুটের পজিশন ওই যে WS রিটেন স্টেটমেন্ট ফাইল করলো, রিটেন স্টেটমেন্ট ফাইল করার পর কোর্টের ইস্যু ফ্রেম করবে। হোয়াট ইজ ইস্যু? ইস্যু মানে মামলাটা কোন কোন পয়েন্টের মধ্যে দাঁড়াবে। কোর্টে তো লেখে 1 নম্বর ইস্যু নাম্বার 1, এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। Is the plaintiff really need electricity? Number 1. Number 2. Is the plaintiff really entitled to get electricity? As opposed by the defendant. Has the defendant really reasonable cause to object regarding against the installation of electricity? জিজ্ঞাসার চিহ্ন কেন দেয়? ওই পয়েন্টের উপর কোর্ট ম্যাটারটাকে ডিসাইড করবে, সেটাকে বলে ইস্যু। ইস্যুটা কি করি? ইস্যুটা আমরা সাজেস্ট করি কোর্টকে, অলওয়েজ বোথ সাইড ইস্যু সাজেস্ট করে দেওয়া হয়। ইস্যু দিয়ে তুমি না গেলেও পারো কোর্টে, ইস্যু দিয়ে তোমার কোনো ফাংশন নেই। ইস্যু কিন্তু জজ সাহেব নিজে তার টেবিলে বসে, চেম্বারে বসে ইস্যু লিখবেন। কিন্তু ইস্যু আমরা সাজেস্ট করি কেন? জজ সাহেবকে আমি হেল্প করি আমরা। যেমন আর্গুমেন্ট তুমি নাও করতে পারো, আপনি দেখে অর্ডার করবেন, আমি আর্গুমেন্ট করবো না, তাতে জজ সাহেবের খাটনি বাড়ে। কিন্তু তুমি তোমার নিজের ইন্টারেস্টে আর্গুমেন্ট করবে টু পয়েন্ট আউট দি লুপ হোলস অফ দি আদার সাইড। আর্গুমেন্ট তুমি নাও করতে পারো ইচ্ছে করলে। সেরকম ইস্যু হলো, ইস্যুর পর আগে ছিল ডিসকভারি, এখন আর নেই। ডিসকভারিটা ওয়েভড হয়ে গেছে, মানে লেজিসলেচার ডিসকভারি তুলে দিয়েছে। কিরকম ডিসকভারিটা কি ছিল? ডিসকভারি ছিল তুমি কি কি ডকুমেন্ট রিলাই করছো। লিস্ট অফ ডকুমেন্ট ইজ টু বি গিভেন। লিস্ট অফ ডকুমেন্ট, নট ডকুমেন্ট ইটসেলফ। কোন ডকুমেন্ট দেবে না, কিন্তু শুধু লিস্ট অফ ডকুমেন্ট তুমি দিচ্ছ কোর্টকে, এই ডকুমেন্ট আমি রিলাই করছি। কোন ডকুমেন্ট ইটসেলফ দিচ্ছ না। এইবার যখন নাকি তোমার এখন সেটা কি হয়, উঠে গেল যে বললাম, এখন করতে হয় কি, যেদিন তুমি পিটিশন ফাইল করবে সেদিনই সব দিয়ে দিতে অরিজিনাল দিয়ে দিন ফাইল করবে। তুমি ইনজাংশন চাইছো, তুমি জেরক্স দিলে, কিন্তু তার সঙ্গে ইনজাংশনটাও তুমি ইনজাংশনের সঙ্গে অরিজিনাল দিয়ে দেবে। কোর্টের দেখবেন, কোর্টের কাছে রেখে দেবে। তোমার যদি ওগুলো প্রয়োজন পড়ে, তুমি আমার সঙ্গে যে তার পরের দিন গিয়ে পিটিশন করে বলবে যে আমাকে ওগুলো ফেরত দিন, আমি অ্যাট দি টাইম অফ ফাইনাল হিয়ারিং ওপরে আবার সাবমিট করবো। পিটিশন করে বললে কোর্ট ওগুলো জেরক্স অ্যাটেস্টেড জেরক্স রেখে তোমারগুলো ফেরত দিয়ে দেবে। আবার যদি ফাইনাল হিয়ারিং চাই, ফাইনালি আসছি আমি, এরপর ইস্যু হয়ে গেল, ডিসকভারি উঠে গেছে। ইস্যুর পরে চলে গেল পিএইচ মানে পেরেন্টারি হিয়ারিং, এটা ল্যাটিন ওয়ার্ড, তার মানে ফাইনাল হিয়ারিং। PEREMPTORY, পেরেন্টারি, ইটস এ ল্যাটিন ওয়ার্ড। পেরেন্টারি মানে ফাইনাল হিয়ারিং। পিএইচে চলে গেল মামলা। পিএইচ মানে সেই দিন তোমার সাক্ষী আরম্ভ হলো। এই যে আমাদের একটা কথা আছে যে ক্রিমিনাল কোর্টে হুটপাট করে 10:30টার মধ্যে পৌঁছতে হয়, আর সিভিল কোর্টে দিব্যি সুন্দর আমরা পাঞ্চি বিয়ে খেতে খেতে আস্তে আস্তে কোর্টে যাই। কিন্তু সেটা পিএইচের দিন না, পিএইচের দিন সব দৌড়ঝাঁপ শুরু করে দেয়, কারণ 10:30টার মধ্যে পিএইচ আরম্ভ হয়ে যায়। ফার্স্ট ডাক হয়ে গেল, পিএইচের পরপর ডাক হতে থাকে। পিএইচের দিন তুমি তোমার যে অরিজিনাল ডকুমেন্টস সমস্ত ফিরিস্তি মানে লিস্ট অফ ডকুমেন্টস, ওটা একটা দেখবে ভেন্ডারদের কাছে কিনতে পাওয়া যায়। ওটার লিস্ট অফ ডকুমেন্ট তুমি যা যা দিচ্ছ 1 2 3 4 5 6 করে লিখে তুমি সব পর্চা, দলিল, চিঠি, নোটিশ এগুলো সব রেডি করে দিয়ে ওগুলো স্টিচ করে কোর্টকে আগে ওগুলো দিয়ে দেবে, জমা দিয়ে দিলে। এইবার যে প্লেইনটিফ সে উঠে দাঁড়ালো আদালতের কাঠগড়ায়, তার যে অ্যাডভোকেট তাকে এক্সামিনেশন চিফ করলো। এটা তুমি পাবে 137 138 অফ এভিডেন্স অ্যাক্টে। এক্সামিনেশন চিফ করলো। এক্সামিনেশন চিফে কি জিজ্ঞেস করে, আপনি কার বিরুদ্ধে মামলা করেছেন, কেন এই মামলা করলেন, ইন ডিটেল। কিন্তু সব কিন্তু উইদিন দি পেরিফেরি অফ দি প্লেইন্ট, এর বাইরে যেতে পারবে না। জিজ্ঞেস করলো, সে উত্তর দিল, ওটা এক্সামিনেশন চিফ হলো। এবার
আপনার কি আর কোনো সাক্ষী আছে? কে সাক্ষী দেবে? সাক্ষীর নাম বলুন। ইটস এ ডেঞ্জারাস। সাক্ষীর নাম তুই যদি বলতে না পারো, মামলা কিন্তু শেষ। তোমাকে প্রথমেই লিস্ট অফ উইটনেসেস দিতে হবে। লিস্ট অফ উইটনেসেসে থাকতে হবে কে কে তোমার সাক্ষী, তোমার সাপোর্ট করছে তাদের, এবং তারা আদালতে আসবে পরপর, এসে তোমার ওই সাক্ষী দেবে, তাদেরও এক্সামিনেশন চিফ হবে। এবার এক্সামিনেশন চিফ যখন একদম কমপ্লিটলি ওভার হয়ে গেল, তখন ডিফেন্ডেন্টের আবার এক্সামিনেশন চিফ করবে ডিফেন্ডেন্টের লয়ার, তাকে আবার ক্রস করবে প্লেইন্টিফের লয়ার। সিভিলে হয় কি, ডিফেন্ডেন্টকে প্লেইন্টিফ ক্রস করে, প্লেইন্টিফকে ডিফেন্ডেন্ট ক্রস করে, ক্রস মানে ক্রস এক্সামিনেশন করে। কিন্তু ক্রিমিনালে সেটা নেই। ক্রিমিনালে হলো যে prosecution will prove the case beyond the reasonable shadow of doubt, defense will skip bump. ডিফেন্স কিছু বলবে না। একটা লোক খুন করে এসেছে, তাকে তোলা হলো অভিযোগ অনুযায়ী, তার চার্জ ফ্রেম হলো, চার্জ ফ্রেম হওয়ার পর তাকে কাঠগড়ায় তোলা হলো, সে কিন্তু একটা কথাও বলবে না, নট এ সিঙ্গেল টক, উইল কিপ মাম। প্রসিকিউশন উইল প্রুভ দি কেস বিয়ন্ড দি রিজনেবল শ্যাডো অফ ডাউট ইন টোটো। প্রত্যেকটি পয়েন্ট প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে। ডিফেন্স জেরা করে কোর্টকে কি দেখায়, যে প্রসিকিউশন যেটা বলছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তার কারণ এই তার কারণ। ক্রস এক্সামিনেশনের উদ্দেশ্য হচ্ছে টু ড্যামেজ দি প্রসিকিউশন কেস অ্যান্ড টু এস্টাবলিশ দি ডিফেন্স কেস। তোমার ডিফেন্সের যেটা, তোমার যে লাইন অফ ডিফেন্স সেটা তুমি এস্টাবলিশ করবে বাই গিভিং সাজেশন। সিভিলও সাজেশন দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। একইভাবে ওটাও কিন্তু সেম প্রসিডিউর। সাজেশন অ্যান্ড অপোজিশন, সাজেশন এবং ডিনায়াল, যেটা বললাম, ডিনায়াল মানে অপোজিশন। ডিনায়াল মানে শুনুন, আপনি যেটা বললেন মিথ্যা কথা, এমন কোনো ঘটনা ঘটেনি, এটা ডিনায়াল। আর শুনুন, আপনার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, সেই কারণে আপনি মামলাটা করেছেন, এটা তোমার লাইন অফ ডিফেন্স। এটা দু জায়গাতেই এই এভিডেন্স অ্যাক্টের অ্যাপ্লিকেশন কিন্তু সমস্ত জায়গাতেই আছে, কয়েকটা জায়গায় নেই। সাতটা অ্যাক্টের এভিডেন্স অ্যাক্টের কোনো অ্যাপ্লিকেশন নেই, সেটা আমি পরে বলবো। এভিডেন্স অ্যাক্টে আসবো তখন বলবো। সাতটা অ্যাক্টের অ্যাপ্লিকেশন, যেমন ইনকাম ট্যাক্স, তারপর আমাদের স্টেট কমিশন, ফোরাম, এগুলোতে নেই। আচ্ছা, তাহলে আমরা এবার কি হলো, এবার তোমার যখন পিএইচ হয়ে গেল, বোথ দি সাইডস কমপ্লিট হয়ে গেল, তখন কোর্ট আর্গুমেন্টের ডেট যায়। বোথ সাইড আর্গুমেন্ট করে বোঝায়, তার ডকুমেন্ট নিয়ে দেখিয়ে সবই বোঝায়। হ্যাঁ, এবার ওর মধ্যেই যখন তুমি চিপ করছো, এক্সামিনেশন চিপ করছো, তখন তার যে অরিজিনাল ডকুমেন্টগুলো তুমি যে জমা দিয়েছিলে, তুমি চেয়ে নেবে কোর্টের কাছ থেকে, চেয়ে নিয়ে তাকে একটা একটা করে দেখাবে, দেখুন এই দলিলটা আপনার, তো এটা আপনার সই আছে, হ্যাঁ এখানে আমার সই আছে, ওটা এক্সিবিট হয়ে গেল। এক্সিবিট ব্যাপারটা হলো, একটা মেটেরিয়াল তুমি যখন কোর্টকে জমা দিচ্ছ, সেই মেটেরিয়ালটা ততক্ষণ অব্দি কোর্ট কোনো কগনিজেন্স নেবে না যতক্ষণ না পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে যে লোকটা কানেক্টেড উইথ দি প্রিপারেশন অফ দি ডকুমেন্ট, সে এসে বলছে আই হ্যাভ প্রিপেয়ার্ড দি ডকুমেন্ট অর দিস ইজ মাই সিগনেচার। যখন সেটা বলছে তখন সেটা এক্সিবিট হলো। যেই সেটা এক্সিবিট হলো, তখন সেটা কোর্ট কিন্তু দেখতে পারবে। ডিউরিং দি ডেলিভারি অফ জাজমেন্ট ওটাকে রিলাই করতে পারবে, তার মানে কিন্তু ডিলাই করে যাবে না ওটা, যতক্ষণ এক্সিবিট হল। তুমি ভুলে গেলে সাপোজ, ওটা এক্সিবিট হবে না। এক্সিবিট হল, তুমি যদি টাইটেল ডিডটা এক্সিবিট করতে ভুলে যাও, ডিফেন্সের তো মজা, ডিফেন্স তো তোমায় মনে করিয়ে দেবে না। দাবা খেলতে বসে তো বলবে না তোমার মন্ত্রীটা খাওয়া যাচ্ছে, সে তো চুপ করে বসে থাকবে। সে প্রথম উঠেই বলবে যে স্যার ওর তো মামলাই নেই, ওর তো কোনো মামলা নেই। কারণ কেন ওর মামলা নেই? কারণ ওর যে অরিজিনাল যে টাইটেল ডিড, সে টাইটেল ডিডটা তো প্রমাণ হয়নি। কোথাও টাইটেলটা দেখুন, কোর্ট দেখবে টাইটেল ডিড এক্সিবিট হয়নি, কোর্টের দেখতে পারবে না। রয়েছে কিন্তু কোর্টের হাতে, কিন্তু দেখতে পারবে না। ডেথ সার্টিফিকেট, ক্রিমিনাল ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট যদি প্রমাণ না হয় লোকটা মরেনি, কোর্ট বিলিভ করবে যে কারণ ডক্টর যদি না আসে, ডক্টর এসে বলবে দিস ইজ মাই সিগনেচার, পেশেন্ট ডাইড ইন মাই প্রেজেন্স অর পেশেন্ট ডাইড আন্ডার কন্ট্রোল অফ মাই ট্রিটমেন্ট
and this is my signature, I have issued this death certificate. এটা বলার পর এক্সিবিট হলো, তখন কোর্ট বিলিভ করবে লোকটা মারা গেছে, তাহলে কিন্তু ওটা বিলিভ করবে না। যাই হোক, তাহলে সিভিল ম্যাটারটা তুমি বুঝবে এরকম ভাবে হয়। ক্রিমিনাল কেস কিভাবে হয়? ক্রিমিনাল কেস হয়, তুমি প্রথমে একটা অ্যাপ্লিকেশন ফাইল করলে। ক্রিমিনাল কেসে ক্রিমিনাল কোর্টে কাজ হচ্ছে টু অ্যাসেস দি কমিশন অফ অফেন্স। কমিশন অফ অফেন্স তো সত্যি হয়েছে কিনা দেখা। তুমি যখন পিটিশন ফাইল করে দিলে কোর্টে, কোর্ট তখন আদার সাইডকে একটা, আমি এটা ক্রিমিনাল কেস দুভাবে করা যায়। একটা হচ্ছে তোমার স্টেট কেস, একটা হচ্ছে কমপ্লেন কেস। স্টেট কেস তুমি যদি থানায় গিয়ে নালিশ করো, থানায় যদি বডি ব্যাপারটা গুরুত্ব আছে, থানা তখন ওটা একটা এফআইআর করবে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লজ করবে, লজ করে কোর্টে পাঠিয়ে দেবে 24 ঘন্টার মধ্যে। তারপর তোমাকে যদি কগনিজেবল অফেন্স, সেগুলো আমি পরে আসবো। এই দুভাবে হয়, একটা হয় এইভাবে, আর একটা হয় তোমার ডাইরেক্ট তুমি সেকশন 200 অফ ক্রিমিনাল প্রসিডিওর করে কোর্টে ডাইরেক্ট চলে গেলে, ডাইরেক্ট গিয়ে কেস করলে একজন নামে, কোর্ট এবার সেটা দেখলো তুমি যে কেসটা করছো কোর্টে, সেখানে দেখো আমাদের 3টে মেইন অ্যাক্ট আছে ক্রিমিনাল কোর্টে, যেটা বলে মেজর অ্যাক্ট। কি কি? ক্রিমিনাল প্রসিডিওর কোড, ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। যদিও আমরা জানি জুলাই মাস থেকে এগুলো সব পরিবর্তিত হচ্ছে, আমরা আমাদের নতুন করে পড়তে হবে। এখন যেটা আছে সেটাই বলছি আমি। ক্রিমিনাল প্রসিডিওর কোড কি করে? ক্রিমিনাল প্রসিডিওর ফাংশন হচ্ছে, এটা কোর্ট ফ্রম লোয়েস্ট টু সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করবে সেটা দেখায়, অ্যান্ড ইনভেস্টিগেটিং এজেন্সি কিভাবে কাজ করবে, হাউ দে উইল ইনভেস্টিগেট দি ম্যাটার, সেটা দেখায়। আমি কি বুঝতে পারলাম? আচ্ছা, আর কি করবে? আর এবার এই ঘটনা ঘটালো, এবার কোর্ট একটা চার্জ ফ্রেম করে বা প্লি বলে। প্লি যদি অফেন্সটা লোয়েস্ট অফেন্স হয়, মানে ধরো শাস্তিটা 2 বছরের, সাজাটা, সেই সাজাটা জায়গাতে কোথায়? ইন্ডিয়ান পেনাল কোডে। কোন কি হলে, কতটা কি হলে সাজা। যদি অল্প সাজা হয় সেটা প্লি। প্লিতে কি করে? কোর্ট জিজ্ঞেস করে আপনার বিরুদ্ধে অভিযোগ এই, আপনি কি দোষী না নির্দোষী? সে বললে আমি নির্দোষী। তখন কোর্ট বলে সাক্ষী নিয়ে আসুন। এবার তুমি এক এক করে সাক্ষী আনবে, সেই সাক্ষী জেরা হবে। এবার সেই সাক্ষী যে জেরা হচ্ছে, এই যখন জেরা এবং চিফ এক্সামিনিং চিফ হচ্ছে, এন্টায়ারটা কন্ট্রোলে চলে যায় এভিডেন্স অ্যাক্টের। এভিডেন্স অ্যাক্ট গাইড করে। আর লোকটা যে অফেন্স যদি প্রমাণিত হয়, তখন ইন্ডিয়ান পেনাল কোডের প্রেসক্রিপশন অনুযায়ী কোর্ট তাকে সাজা দেয়। সব কিন্তু আপ টু লেখা থাকে, আপ টু 7 years, আপ টু 5 years। কোর্ট ইচ্ছে করে 1 বছর দিতে পারে, 1 দিনও দিতে পারে, আপ টু লেখা আছে। আপ টু মানে 7 years, মানে 7 years পর্যন্ত। 7 years পর্যন্ত। তাহলে আমরা দেখলাম, এবার তোমার কি হবে? এবার ওইটা হলো, এবার চিফ হলো, ক্রস হলো। কিন্তু ক্রস কিন্তু তুমি ডিফেন্সকে ক্রস করতে পারবে না। মানে যে লোকটা অ্যাকিউজ পার্সন, যে অপরাধ করেছে বলে চার্জ আছে তার এগেনস্টে, তাকে কিন্তু ক্রস করা যাবে না, যেটা সিভিলে করা যায়। সিভিলের ডিফেন্ডের ওকে করে, ওকে করে ক্রস, দুজনকে ক্রস করে। কিন্তু ক্রিমিনালে কিন্তু কখনো করা যাবে না। ক্রিমিনাল অনলি প্রসিকিউশন প্রমাণ করবে তার কেস, এবং ডিফেন্স তাকে জেরা করে দেখাবে না আমি মিথ্যে কথা বলছি। ডিফেন্স ইচ্ছে করলে ডিফেন্স উইটনেস দিতে পারে, সেটা কোর্ট সিরিয়াস নেচার অফ অফেন্সে 313 জিজ্ঞেস করে আপনি কি কোনো সাফাই সাক্ষী দেবেন। তাতে যদি সে বলে আমি দেবো, তার সাফাই সাক্ষী হবে, তখন আমার তখন আমি কি, তখন ডিফেন্স তাকে চিপ করবে, প্রসিকিউশন তাকে জেরা করবে। এটা হয়ে যাওয়ার পর কোর্ট তোমাকে একটা আর্গুমেন্টেড ডেট দেবে। ধরো ক্রিমিনাল প্রসিডিওর কোডে ক্রিমিনাল প্রসেস 4 রকমের ভাবে হয়, সেটা আমি আজকে বলছি, তোমার বলে দিই তোমাকে। সামান্স প্রসিডিওর, সামানি ট্রায়াল, সেশনস ট্রায়াল, ওয়ারেন্ট প্রসিডিওর, এই 4টে প্রসিডিওর। আর একটা হচ্ছে পেটি অফেন্স, মানে ছোটখাটো অফেন্স, এগুলো। এই 5টা প্রসিডিওর হয় কেস। এরপর তোমার আর্গুমেন্ট, কোর্ট তোমাকে, ক্রিমিনাল কোর্ট তোমাকে আর্গুমেন্টের স্কোপ দেবে। পাবলিক প্রসিকিউটর আর্গুমেন্ট, নিয়ম হলো যে সাক্ষী শেষ করবে
তাকে আর্গুমেন্ট আগে আরম্ভ করতে হবে, আচ্ছা আগে আরম্ভ করবে। তাহলে প্রথমে ফার্স্ট সাইড আর্গুমেন্ট করলো, তারপরে অপোজিট পার্টি আর্গুমেন্ট করলো, দুপক্ষের আর্গুমেন্ট কোর্ট শুনলেন, শুনে একটা জাজমেন্টের ডেট দিলেন। সেই জাজমেন্টের ডেটে কিন্তু অ্যাকুজকে থাকতে হবে। সেই জাজমেন্টে যদি অ্যাকুজকে সাজা দেন, উনি কাস্টডি ডাকবেন, কাস্টডিকে প্রথম দিন সেন্টেন্স ডিক্লেয়ার করেন, কনভিক্টেড করেন, প্রথম দিন কনভিক্ট করেন, তারপরের দিন সেন্টেন্স দেন, আচ্ছা সেন্টেন্স ডিক্লেয়ার করেন। আপনাকে দোষী সাব্যস্ত করছি, আপনি আজকে জেলে যাবেন, আপনি আগামীকাল আসবেন, আগামীকাল আপনার শাস্তি ঘোষণা করব। পরের দিন তার সাজা দেয়, এবং যে সাজা দেয়, এই যে জাজমেন্টটা কিন্তু ফ্রি অফ কস্ট, যদি সাজা হয় তার জাজমেন্টটা ফ্রি অফ কস্ট তোমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আজকে এই অবধি থাক, আবার আমরা পরের দিন বসবো। নমস্কার।